আজ আমি যতটাই শক্ত, যতটাই সাহসী, সবই মায়ের জন্যে। জীবনে সবাই একদিন একদিন দূরে চলে যায়, কিন্তু মায়ের ছায়া শেষ বয়সেও সন্তানের মাথায় ঠান্ডা বাতাস হয়ে থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জীবনে সবারই একটা ভরসার মানুষ থাকে, কারো বাবা, কারো ভাই, কারো স্বামী। আর আমার ভরসা, আমার শক্তি, আমার সব কিছু আমার মা। ছোটবেলা থেকেই মা আমাকে বলতেন, মানুষ মানুষ বেশি হলে নয়, মন ভালো হলে ঘর আলো হয়। আমি বুঝতাম না, কিন্তু বড় হতে দেখলাম মা প্রতিদিন নিজের কষ্ট চাপা দিয়ে হাসি মুখে আমাকে বড় করছেন। দরিদ্র ঘরে বড় হওয়া মেয়েদের স্বপ্ন নাকি ছোট থাকে, কিন্তু মা বলতেন, স্বপ্ন ছোট হয় না মা, সাহস ছোট হয়। একদিন বিকেলে মা ঘর মুছছিলেন, আর আমি বসে বই পড়ছিলাম। হঠাৎ মা কাশি দিলেন কয়েকবার। সাধারণ কাশি মনে হলেও সেদিন প্রথম বুঝলাম, মাও মানুষ, মাও ক্লান্ত হয়, মাও ব্যথা পায়। আমি দৌড়ে গিয়ে বললাম, মা একটু বসো। মা হেসে বললেন, আমি বসলে ঘর থেমে যাবে না মা। মা বসো, তুমি পড়ো, আমি আছি তো। সেই আমি আছি তো কথাটা আজও আমার কানে বাজে। জীবনের অনেক কঠিন সময়ে আমি ভেঙে পড়েছি, কিন্তু মা কখনো ভাঙেননি, বরং আমাকে শক্ত হতে শিখিয়েছেন। একদিন গভীর রাতে আমি কাঁদছিলাম। মা চুপচাপ এসে শুধু মাথায় হাত রাখলেন, বললেন, তোর কষ্ট আমার কষ্টের থেকেও বড়, কিন্তু তুই পড়ে থাকলে চলবে, তুই আমার মেয়ে, তুই পারবি। এই কথাগুলো আমাকে আবার বাঁচিয়ে তুলেছিল। সময় অনেক বদলে গেছে, আজ আমার ঘর, আমার সন্তান, আমার দায়িত্ব, কিন্তু মা, তিনি আগের মতোই, একই রকম মমতা, একই রকম দুশ্চিন্তা। একদিন দেখি মা একা একা উঠোন পরিষ্কার করছে, আর আমার ছোট মেয়ে পাশে খেলা করছে। সেই দৃশ্যটা দেখে আমার গলা যেন নিজে থেকেই ভারী হয়ে গেল। ভাবলাম, এখন মা বুড়ো হচ্ছেন, আর আমি কি সেই আগের মতো তার পাশে আছি? মেয়েকে তুলে দাঁড়িয়ে আমি বললাম, মা বসো, আজ আমি করব। মা হেসে বললেন, বুড়ো হলো মা, তোমাদের জন্য কিছু না করলে শান্তি পাই না। আমি চুপ করে তাকালাম মায়ের দিকে। চুলে সাদা রং, চোখে একটু ক্লান্তি, কিন্তু ভালোবাসা অপরিবর্তনীয়। আমি তখন বুঝলাম, যে মা সারা জীবন আমার জন্য দৌড়েছে, আজ তার জন্য আমাকেই দৌড়াতে হবে। মায়ের হাত চেপে ধরলাম, বললাম, মা এবার তোমার যত্ন আমিই নেব। তুমি আমার মা, আর তুমি আমার সন্তানদের নানি। তোমার হাসি আমার ঘরের আলো। মা চোখ মুছে বললেন, তুই সুখী হলেই আমার সুখ। মা বেঁচে থাকলে মানুষ কখনো একা হয় না। আর আমি আজও বলি, আমার মা আমার পৃথিবী, আমার দুনিয়া। রান্না শুধু চুলা আর হাঁড়ি নয়, রান্না হলো মনের অবস্থা। মন খারাপ থাকলে ভাতও শক্ত হয়ে যায়, মন ভালো থাকলে ডালেও ঘর ভর্তি গন্ধ। আজ আমি রান্না করতে করতে হঠাৎ মায়ের কথাগুলো মনে করলাম। ছোটবেলায় মা যখন রান্না করতো, আমি পাশে দাঁড়িয়ে শুধু তাকিয়ে থাকতাম। তখন ভাবতাম, এত সুস্বাদু রাঁধে কীভাবে? একদিন জিজ্ঞেস করতেই মা হেসে বলেছিল, গোপন উপাদান হলো ভালোবাসা। মা যখন ভাজি নাড়তো, ডাল ফুটাতো, ভাত বসাতো, প্রতিটা কাজেই অন্যরকম মায়া ছিল। এখন বুঝি, মা শুধু রান্না করেনি, মা পুরো পরিবারকে ভালো রেখেছে। আজ আমি যখন রান্না করি, মনে হয় মা যেমন আমার জন্য রান্না করতো, আজ আমিও আমার নিজের পরিবারের জন্য একই ভালোবাসা দিয়ে রান্না করছি। হঠাৎ মনে হলো, জীবনে যতই কষ্টই আসুক, যেদিন রান্নার হাঁড়িতে সুখের গন্ধ থাকে, সেদিন পুরো বাড়িটাই শান্ত হয়ে যায়। তাই আমি সবসময় বলি, রান্নায় লবণ মশলা কম বেশি হলে ঠিক করা যায়, কিন্তু মন খারাপ নিয়ে রান্না করলে তার কোনো ওষুধ নেই। আজকের রান্নাটা সবার জন্য, যাদের মা আছে আর যাদের মা নেই, সবাই যেন মায়ের হাতের মতো ভালোবাসা পায়। রান্না করতে বসলে একটাই কথা মনে পড়ে, আমার মা বলতো, রান্না নাকি মন দিয়ে করলে স্বাদ অন্যরকম হয়। তখন হাসতাম, ভাবতাম, একই মশলা, একই হাঁড়ি, স্বাদ আলাদা হবে কেন? এখন বুঝি, মায়ের কথার কোনো উত্তর থাকে না। একদিন দেখি মা মানামসি করে কাজে গেল, সন্ধ্যায় এসে ভীষণ ক্লান্ত, তবুও চুলা জ্বালিয়ে রান্না করলো। আমি বললাম, মা আজ না করলে হয় না? মা শুধু বলল, তোমরা না খেয়ে ঘুমাবে? মা কি পারে? সেদিনের রান্নার স্বাদ আজও মনে আছে। কোনো বিশেষ মশলা ছিল না, কিন্তু তাতে ছিল মায়ের কষ্ট, ক্লান্তি আর ভালোবাসা মিশে। আজ আমি রান্না করি নিজের পরিবারের জন্য। যখন হাঁড়িতে মশলা ঢালি, মনে হয়, মা কি এভাবে আমাদের কথা ভেবে রান্না করতো? মা বলতো, রাগ করে রান্না করলে ভাত পুড়ে যায়, মাটির গন্ধ আসে। এখন দেখি, রান্না সত্যিই মানুষের মনের মতো। মন খারাপ হলে লবণও ঠিক মতো মাপ হয় না। আর একটা কথা সবসময় মনে হয়, মা যতই ক্লান্ত থাকুক,
রান্নার প্লেটে হাসি দিয়েই পরিবেশন করতো। আমরা বুঝতামই না কত কষ্টে লুকিয়ে রেখেছি। আজ যারা মায়ের রান্না খেতে পারে তারা সত্যিই সবচেয়ে ভাগ্যবান। আর যাদের মা দূরে বা আর নেই, তাদের জন্য রান্নার হাঁড়িতে লুকিয়ে থাকে হাজারটা স্মৃতি। তাই আমি বলি, রান্না শুধু খাবার নয়, এটা ঘরের শান্তি। এখানে লবণ মশলা কম বেশি হলে চলে, কিন্তু ভালোবাসা কম হলে না। চাইলেই খাবারের স্বাদ ভুলে যেতে পারে, কিন্তু মায়ের হাতের স্বাদ কোনোদিন ভুলতে পারবে না। জানো, আমি ছোটবেলায় ভাবতাম রান্না করা খুব কঠিন, এত কাটাকুটি, ধোয়া, গরম এসব দেখে বিরক্ত লাগতো। কিন্তু আমার মা বলতো রান্না হলো শিখতে জানলে সহজ, আর ভালোবাসা দিয়ে করলে সুন্দর। আমার মা খুব ব্যস্ত ছিল, সকাল থেকে রাত কাজ 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 আর কাজ। তারপরও সে বলতো পরিবারের জন্য রান্না করা আমার সুখ। তখন বুঝতাম না সুখ কীভাবে পেয়েছে। একদিন স্কুল থেকে এসে দেখি মা রান্নাঘরে দাঁড়িয়ে কাঁদছে। আমি ভয় পেয়ে জিজ্ঞেস করলাম, মা তুমি কাঁদছো কেন? মা বলল, গরম তেলে ধোঁয়া উঠলে চোখ জ্বলে। কিন্তু আমি জানতাম সেদিন মা কষ্টে ছিল, তবু পরিবারের জন্য রান্না থামাইনি। আজ আমি রান্না করি, কিন্তু মায়ের মতো করে কখনো উঠতে পারি না। মায়ের একটা আলাদা হাত ছিল, যেন তার হাতের স্পর্শই খাবারের স্বাদ বদলে যেত। মা আমাকে শিখিয়ে গেছে, খাবার শুধু পেট ভরানোর জিনিস না, খাবার হলো পরিবারের সাথে ভালোবেসে রাখা সম্পর্ক। সত্যি কথা বলতে কি, আজকের ব্যস্ত জীবনে আমার সম্পর্কের জন্য যতটা সময় দেই, রান্নাঘরেই তার অর্ধেক ধরে রাখে। দেখো গন্ধটা কেমন, মায়ের রান্নার মতো না হলেও একটা শান্তি আছে। জীবনে টাকা পয়সা, দামি পোশাক, দামি ফোন সবই পাওয়া যায়, কিন্তু মায়ের রান্না তা একদিন হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। আজ যারা রান্নাঘরে দাঁড়িয়ে আছে, তারা শুধু রান্না করছে না, তারা একটা পরিবারকে ধরে রেখেছে। এই কাজটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর। গল্পটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের ভালোবাসায় আমাকে নতুন গল্প বানাতে শক্তি দেয়। এই ছোট্ট রান্নাঘরের গল্পগুলো যদি তোমার মন ছুঁয়ে যায়, তাহলে পাশে থেকো। আমরা একসাথে আরও অনেক গল্প করে রান্না করব। মা মেয়ের ছোট্ট মুহূর্তগুলো যদি সত্যিই ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করো, কারণ আগামী গল্পগুলো আরও বেশি মায়া ভরা। আমাদের জীবনের গল্পগুলো ছোট তবু সুন্দর। আরও এমন গল্প শুনতে চাইলে শুধু একটুকু সমর্থন দিও, সাথে থেকো, আর ভালোবাসা দিয়ে গল্পগুলো ছড়িয়ে দাও। আমার মায়ের জন্য দোয়া করেন, ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।